ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবার প্রথমে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আমি এখন যখন ভিডিওটি রেকর্ড করছি তো প্রায় 11:20 বাজে। তো যখন আমি এটাকে রেকর্ড করে আপলোড করব তখন কিন্তু 2021 সাল শুরু হয়ে যাবে। সো এই জন্যে তোমাদের সকলকে আমি ভিডিওর শুরুতেই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নতুন বছর তোমাদের জন্য নতুন উদ্যম নিয়ে আসুক, নতুন উদ্দীপনায় তোমরা ভালো করে পড়াশুনো করো এবং 2021 সালের WBCS তোমরা সবাই ক্র্যাক করো, ওকে? এবং যতটা নিজের এফর্ট লাগাবে ততটা রেজাল্ট তোমরা পাবে। সো ভালো করে পড়াশুনো শুরু করো। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, এই WBCS গাইড চ্যানেলটিতে আমি তোমাদেরকে পড়াচ্ছি GS সাবজেক্ট, যেটা মেইনলি ফোকাসড অন WBCS। সময়ের অভাবে হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, বাট আমি যে নোটগুলো তোমাদের প্রোভাইড করছি তোমরাও বাড়িতে এভাবে তোমাদের নোটগুলোকে তৈরি করতে পারো, ওকে? সো আমি যখন নোটগুলো তৈরি করছি তোমাদের বিভিন্ন বই থেকে তোমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি কিন্তু এই নোটগুলো তৈরি করছি। তো আজকের ক্লাসের নোটটাও প্রিভিয়াস ক্লাসগুলির মতনই তোমরা PDF আকারে পেয়ে যাবে। তার জন্য সামান্য পরিমাণ শুল্ক দিয়ে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে, লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে, ওকে? আচ্ছা, তোমরা আরেকটা কথাও জানো, যারা নতুন তারা হয়তো জানো না, আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন। সেই এক্সাম সলিউশনে আমি কিন্তু তোমাদেরকে সেখানে বেসিক্যালি ইংলিশ অ্যান্ড ম্যাথ করাচ্ছি। এবার কথা হচ্ছে যে যদি কেউ আমার থেকে ইংলিশ অ্যান্ড ম্যাথ পার্সোনালি শিখতে চাও তাহলে 2 জানুয়ারি থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, ইংলিশ অ্যান্ড ম্যাথ, অনলি ফর ইংলিশ অ্যান্ড ম্যাথ। এর জন্য নিউ ব্যাচ চালু হচ্ছে। সো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে আমি নিউ ব্যাচ বলে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে নেবে, ওকে? সেই ব্যাচে নাম্বারে আমার যোগাযোগ করে নেবে, নিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ওকে? বেশ, তাহলে চলো এবার শুরু করছি। তো আমাদের যে আজকের লেকচারটা হচ্ছে লেকচার 9, অর্থাৎ লেকচার 9-এ আজকে আমরা পড়ছি ফান্ডামেন্টাল রাইটস, যেটা কিনা সংবিধানের, আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 3-তে রয়েছে। তার আজকে পার্ট 2, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের লেকচার সিরিজের পার্ট 2 আজকে তোমরা দেখছো। এবং আমি আশা করছি তোমরা ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 1টা দেখে নিয়েছো। পার্ট 1-এ আমরা এটা আর এটা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় এটা, অর্থাৎ রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, যেটা কিনা আমাদের সংবিধানের আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে রয়েছে। আমরা এটাকে খুব এলাবোরেটলি পড়ব, অর্থাৎ যতটুকুন আমাদের পরীক্ষার জন্য দরকার তার থেকেও বেশি আমরা এখানে আজকে এই টোটাল লেকচারটাতে পড়ব। সো লেকচারটা বড় হতে পারে, যখনই লেকচারটা দেখতে দেখতে বোরিং ফিল হবে বা তোমাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো উদাসীনতা চলে আসে, ভিডিওটাকে জাস্ট পজ করো, একটু রিল্যাক্স হও, 2-5 মিনিট এদিক সেদিক ঘোরো, তারপর আবার ভিডিওটিতে ফিরে এসো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এতে তোমাদেরই লাভ হবে, হ্যাঁ? আর সব থেকে বড় কথা, যারা PDF গ্রহণ করতে পারবে না তারা ভিডিওটাকে পজ করবে, নোটটাকে কালেক্ট করবে, ঠিক আছে? বেশ, চলো তাহলে শুরু করছি আজকে আমাদের পাঠ্য স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, যেটা কিনা আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে রয়েছে, ওকে? বেশ, তাহলে আজকের আলোচনা রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, যেটা আমরা পড়বো আর্টিকেল 19, তারপর 20, 21 অ্যান্ড 22। এই মোট 4টে আর্টিকেল রয়েছে, কিন্তু এই 4টি আর্টিকেলের মধ্যে অনেকগুলো সাব ক্লজ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কোন সাব ক্লজে কোন আর্টিকেলে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ডিটেলস আমরা কিন্তু আলোচনার মধ্যে রাখবো, ওকে? বেশ, দেখো তাহলে আর্টিকেল 19 আমাদেরকে 6টা স্বাধীনতা দেয় এবং তার সাথে সাথে 6টা রেস্ট্রিকশনও দেওয়া থাকে। এবং রেস্ট্রিকশনগুলো কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন, মানে তোমার স্বাধীনতা হরণ হয় তেমন কিন্তু রেস্ট্রিকশন নয়। তবে কি স্বাধীনতার সাথে সাথে রেস্ট্রিকশন কথাটাও চলে আসে, কেন চলে আসে এই জায়গাটাকে আগে বুঝতে হবে। দেখো, তোমার স্বাধীনতা তোমাকে দেওয়া হলো, সেই স্বাধীনতায় যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, মানে সেই স্বাধীনতার যদি কোনো একটা প্যারামিটার সেট না করে দেওয়া থাকে, তাহলে তুমি তোমার স্বাধীনতার অসৎ ব্যবহারও তো করতে পারো। তাহলে তোমাকে যে পরিমাণ স্বাধীনতা দেওয়া হচ্ছে সেই স্বাধীনতার সাথে সাথে কিছু রেস্ট্রিকশনও তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না।
হ্যাঁ, অর্থাৎ আর্টিকেল 19 এর মধ্যে আমরা দেখছি যে আমাদেরকে 6টা স্বাধীনতা আমাদের দেওয়া হচ্ছে, আর সেই 6টা স্বাধীনতাকে যাতে আমরা দুর্ব্যবহার না করে ফেলি তার জন্য আমাদের 6টা রিজনেবল রেস্ট্রিকশনও আমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, বেশ, তাহলে দেখো এখানে আমার এই পয়েন্টটা দেখো, আর্টিকেল এই আর্টিকেলটা আমাদের 6টা ফ্রিডম প্রোভাইড করে, যেটা কিনা আর্টিকেল 19(1) এর এ থেকে জি পর্যন্ত আমরা পাই। এখন কথা হচ্ছে এ থেকে জি মানে কত হয়? এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ কিনা 7টা। তাহলে এ থেকে জি হলো 7টা, কিন্তু এখানে আমাদের 6টা স্বাধীনতার কথা বলা হয়েছে। মনে রেখো আর্টিকেল 19(1) এর এফ, এই আর্টিকেলটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? তোমাদের এটা জানা দরকার যে আর্টিকেল 19(1) এফ আর আর্টিকেল 31 আমাদেরকে দিয়েছিল রাইট টু প্রপার্টি, হয়েছে সেই সম্পত্তির অধিকার। তাহলে সম্পত্তির অধিকার আমাদের আর্টিকেল 1 এর এফেও ছিল, 19(1) এর এফেও ছিল এবং 31-এও ছিল। তা যেহেতু আমাদের সম্পত্তির অধিকার এখন আর কোনো ফান্ডামেন্টাল রাইটে নেই, সেটাকে এখন লিগাল রাইটের মধ্যে দেওয়া হয়েছে, তাই এই আর্টিকেল 31 এর সাথে সাথে আর্টিকেল 19(1) এর এফটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে আমাদের 1 to Z পর্যন্ত আমরা যাব, কিন্তু আর্টিকেল 1 এর এফটাকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। ওকে, বেশ, এবার দেখো তোমার যে আর্টিকেল, তোমার যে স্বাধীনতাগুলো রয়েছে সেই স্বাধীনতাগুলোর সাথে সাথে তোমাকে কিন্তু কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। সেই রেস্ট্রিকশনগুলো আর্টিকেল 19 এর সাবক্লজ 2 থেকে 6 পর্যন্ত গিয়ে আমরা 6টা রেস্ট্রিকশনের কথাও পড়বো আজকে আমাদের এই ক্লাসে। ওকে, আচ্ছা, তাহলে আমি যে কথাটা যে বললাম রিমুভ করা হয়েছে, যে আর্টিকেল 19 এর এফ রিমুভ করা হয়েছে। এই আর্টিকেল কি বলেছিল দেখো, আর্টিকেল 19(1) এর এফ বলছে গ্যারান্টিড টু দ্য ইন্ডিয়ান সিটিজেন্স আর রাইট টু অ্যাকোয়ার অ্যান্ড হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি। ঠিক আছে, এই আর্টিকেলটাকে ক্যান্সেল করা হয়েছে, রিমুভ করা হয়েছে আমাদের সংবিধান থেকে। কেন করা হয়েছে তা আমি একটু আগে আলোচনা করেছি। এবার চলো আর্টিকেল 19 কে আমরা বিশদে আলোচনা করি। তোমরা দেখো এবার আর্টিকেল 19(1) কি বলছে? এটা বলছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাহলে আর্টিকেল 19 এর 1A এই আর্টিকেলটা আমাদের কি দিচ্ছে না? ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে আমাদের মানে এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তোমরা শুনেছো, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন শুনেছো তোমরা, সেটাই এটা হয়েছে। এমন থাকবে আর্টিকেল 19 এর 1 এর এ, অর্থাৎ ফ্রিডম অফ প্রেস অ্যান্ড মিডিয়া, প্রেস এবং মিডিয়াকে ফ্রিডম দেওয়া হয়েছে। পিপলস রাইট টু ইনফরমেশন, ঠিক আছে, এই সমস্ত কিছুতে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ আমি আমার মনে যা এক্সপ্রেস হচ্ছে আমি সেগুলোকে এক্সপ্রেস করতে পারি, আমার বাক স্বাধীনতা রয়েছে, এই সমস্ত কিছু আর্টিকেল 19(1) এর এতে আমাকে প্রোভাইড করা হয়েছে। তার সাথে সাথে আমি যখনই ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলি, তোমাদের যদি মনে থাকে তো জেএনইউতে একটা ঘটনা ঘটেছিল 2016 সালে। তোমরা যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে একটু পাকাপোক্ত হও, সেখানে তোমরা দেখতে পারবে যে 2016-তে জেএনইউ মানে দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটেছিল, সেখানে মানে ছাত্ররা তাদের আন্দোলনের মধ্য দিয়ে, আচ্ছা তারা ছাত্র ছিল কিনা বহিরাগত ছিল সেটা বিচারাধীন মামলা, কিন্তু যে ঘটনাটা খবরে উঠে এসেছে আমি সেই কথাটা বলছি। কারো যদি কোনো পলিটিক্যাল উইল বা কারো যদি কোনো পলিটিক্যাল কোনো কনসিডারেশন থেকে থাকে, সেখান থেকে যদি আমার কথাগুলো তাকে হার্ট করে তার জন্য আমি সরি, কিন্তু যে ঘটনাটা মিডিয়াতে উঠে এসেছিল আমি সেই কথাটা বলছি, যে সেখানে শোনা গেছিল যে তারা ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে বাক স্বাধীনতা বা মনের ইচ্ছা প্রকাশের স্বাধীনতার সাথে সাথে তারা কিছু এমন ধরনের স্পিচ দিয়েছিল বা স্লোগান দিয়েছিল যা কিনা দেশ বিরোধী ছিল। তাই সেখান থেকে কিন্তু তাদের একটা রেস্ট্রিকশন রয়েছে যে তোমার মনে যা আসছে তাই বলছো, তোমার মনে যা ইচ্ছা করছে তাই করছো, ততটুকুন ফ্রিডম তোমাকে দেওয়া হয়নি। তাহলে এই আর্টিকেল 19(1) এর এ, যেটাতে আমাদের রয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এইটাকে সাবডিউ করার জন্য, এটাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখার জন্য আর্টিকেল 19 এর 2-তে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কালারটাকেও রেখেছি, দেখো একটা গ্রিন কালার। গ্রিন কালার মানে কি? তোমাকে পারমিশন দেওয়া হচ্ছে। রেড কালার মানে তোমাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে।
তাহলে যখনই দেখবে গ্রিন কালার অধিকার, রেড কালার রেস্ট্রিকশন, এভাবে আমি পুরোটা স্লাইড সাজিয়েছি। দেখো, রিজনেবল রেস্ট্রিকশনস অন 8 গ্রাউন্ডস, অর্থাৎ এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের ওপরে 8খানা দিক থেকে তোমাকে রেস্ট্রিকশন লাগানো হয়েছে। কি কি? নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেনিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি এমন কিছু বক্তব্য রাখতে পারবে না যে বক্তব্যের জন্য ভারতবর্ষের সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিতে কোনো ক্ষতি হয়। সিকিউরিটি অফ দ্য স্টেট, এই স্টেট আমাদের রাষ্ট্রের যাতে কোনো নিরাপত্তায় বিঘ্ন ঘটে সেরকম কিছু তুমি করতে পারবে না। ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, তোমাকে তোমার স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে তুমি বিদেশি দেশের সঙ্গে শত্রুতা তৈরি করে ফেলবে, তাও করা চলবে না। পাবলিক অর্ডার মেনটেন করে চলতে হবে। ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, তোমার মতামতের মধ্যে, তোমার বক্তব্যের মধ্যে ডিসেন্সি থাকা লাগবে, মোরালিটি থাকা লাগবে। কন্টেম্পট অফ কোর্ট করা চলবে না, কোর্টকে সম্মান প্রদর্শন করতে হবে। ডিফেমেশন অ্যান্ড তার সাথে রয়েছে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, তুমি এমন কোনো বক্তব্য দিতে পারো না যেখানে গিয়ে কেউ তুমি কোনো একটা ক্রাইমকে ইনসাইট করছো। ঠিক আছে, বেশ, এই ছিল আর্টিকেল 19(1) এর এ। তাহলে আর্টিকেল 19(1) এর এতে কি রয়েছে না, আর্টিকেল 19(1) এর এতে রয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। ক্লিয়ার হলো? বেশ, এবার চলে এসো আর্টিকেল 19(1) এর বি। আর্টিকেল 19(1) এর বি তোমাকে কি প্রোভাইড করছে? ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি, অর্থাৎ তুমি পিসফুলি, শান্তিপূর্ণভাবে কোন একটা জায়গায় সমবেত হতে পারো। ঠিক আছে, তাহলে পিসফুলি সমবেত হওয়া, শান্তিপূর্ণভাবে এক জায়গায় সমবেত হওয়ার অধিকার তোমাকে দেওয়া হচ্ছে আর্টিকেল 9(1) এর বি হিসাবে। এবং তার ওপরে দেখো আর্টিকেল 19(3) এর মধ্য দিয়ে তোমাকে কিন্তু 3টে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হচ্ছে। কি রেস্ট্রিকশন? তোমার যে অ্যাসেম্বলি তুমি করবে, অর্থাৎ তুমি যে লোকজন নিয়ে একটা জায়গায় জড়ো হবে, সেই জড়ো হওয়াটা যেন পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়। অ্যাসেম্বল মাস্ট বি আনআর্মড, তোমার যে জনগণ নিয়ে তুমি যে জড়ো হচ্ছে এক জায়গায় অ্যাসেম্বল করছো, সেটা যেন আনআর্মড হয়, অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে তুমি কোথাও গিয়ে একটা মব ক্রিয়েট করতে পারবে না। ওকে, 3 নম্বর কি রেস্ট্রিকশন লাগানো হচ্ছে? অ্যাসেম্বলি মাস্ট মেনটেন সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অর্ডার। তাহলে সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ভারতবর্ষের এটা মেনটেন করতে হবে এবং পাবলিক অর্ডারকে মেনটেন করতে হবে। অর্থাৎ তোমাকে স্বাধীনতা দেওয়া হলো অ্যাসেম্বল করার জন্য, তুমি সেখানে গিয়ে অ্যাসেম্বল করে লোকজনকে ভড়কে দিয়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে দিলে, বাস ট্রাম পুড়িয়ে দিলে, এই সমস্ত করলে কিন্তু চলবে না। হয়েছে? আর্টিকেল 19(1) এর সি কি বলছে? আর্টিকেল 19(1) এর সি বলছে ফ্রিডম টু অ্যাসোসিয়েশন, অর্থাৎ তোমার মনে চাইলে তুমি যে কোনো ধরনের সংগঠন তৈরি করতে পারো, যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন তৈরি করতে পারো, কিন্তু সেখানেও তোমাকে 3টে রেস্ট্রিকশন লাগানো হচ্ছে। কি না, তোমার সংগঠনের দ্বারা যেন ভারতবর্ষের সভরেনিটি বা ইন্টিগ্রিটি ক্ষতি না হয়। আচ্ছা, যদি কারো প্রশ্ন ওঠে সভরেনিটি ইন্টিগ্রিটি কি, তো অবশ্যই তোমরা ভিডিওর পূর্ববর্তী ভিডিও যে আমার পলিটির যে লেকচারগুলো রয়েছে সেখানে দেখে নেবে, সেখানে আমি ডিটেলস এগুলোকে আলোচনা করে রেখেছি। পাবলিক অর্ডার মেনটেন করে চলতে হবে, মোরালিটি থাকতে হবে তোমার অ্যাসোসিয়েশনের মধ্যে, অর্থাৎ তুমি কোনো টেররিস্ট অর্গানাইজেশন তৈরি করতে পারবে না যার দ্বারা দেশের ক্ষতি হতে পারে, তাই না? বেশ, তাহলে আর্টিকেল 1 এর সিতে কি বলা হচ্ছে? তুমি অ্যাসোসিয়েশন তৈরি করার সংবিধান, তুমি ক্লাব তৈরি করতে পারো, তুমি এনজিও তৈরি করতে পারো, তুমি বিভিন্ন সংগঠন তৈরি করতে পারো, কিন্তু সেগুলো যেন কখনোই ভারতবর্ষের সভরেনিটি বা ইন্টিগ্রিটিকে হার্ট না করে, পাবলিক অর্ডারকে যাতে মেনটেন করে, মোরালিটি যাতে মেনটেন থাকে। ওকে, বেশ, এবার চলে এসো আর্টিকেল 19(1) এর ডিতে কি বলা হচ্ছে? আর্টিকেল 19(1) এর ডিতে বলা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। এবার বোঝো ফ্রিডম অফ মুভমেন্ট মানে কি? ফ্রিডম অফ মুভমেন্ট মানে এই ভারতবর্ষের মধ্যে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। কি বলছি, বোঝা যাচ্ছে? তাহলে ভারতবর্ষের সীমানার মধ্যে তুমি যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো, এর জন্য তোমাকে কাউকে কিছু কৈফিয়ত দিতে হবে না। ওকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভারতবর্ষের যেখানে মনে করো যে পারমাণবিক যে কাজ কারবার হয়, অ্যাটমিক রিসার্চ সেন্টার, মনে করো তুমি সেখানে যদি যেতে চাও, তাহলে তোমাকে যেতে দেওয়া হবে না, সেখানে তোমাকে বাধা দেওয়া হবে, কারণ সেখানে তুমি গেলে সেখানে তুমি বিভিন্ন ধরনের দেশের ইন্টিগ্রিটি, সভরেনিটিতে হামলা করতে পারো। ঠিক আছে, তার মানে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, যেমন কথাটা ঠিক তেমনি করে তুমি সরাসরি পার্লামেন্টের ভেতরে ঢুকে যেতে পারো না। পার্লামেন্টে ঢোকার জন্য তোমাকে পারমিশন নিতে হবে, তোমার ডিউ লকে প্রসিজার অফ লকে ফলো করতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ফ্রিডম অফ মুভমেন্ট মানে কি? ফ্রিডম অফ মুভমেন্ট মানে কিন্তু আন্দোলন করার অধিকারের কথা বলা হয়নি এখানে। ফ্রিডম অফ মুভমেন্ট মানে বলা হয়েছে যে তুমি ভারতবর্ষের যেখানে খুশি সেখানে যেতে পারো। হয়েছে?
আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, ফ্রিডম অফ মুভমেন্ট মানে তুমি ভারতবর্ষের যেখানে খুশি সেখানে, মনে করো তুমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, তুমি মনে করো মহারাষ্ট্রে যেতে চাও, চলে যাও, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না কেন এসেছো, কি করতে এসেছো, কি বৃত্তান্ত, কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন, যেমন দেখো আর্টিকেল 19(1) ডি এবং আর্টিকেল 19(1) ই, এদের এই দুটো আর্টিকেলের জন্যই একটা মাত্র আর্টিকেলের রেস্ট্রিকশন লাগানো হয়েছে, অর্থাৎ এইটার জন্যও এই রেস্ট্রিকশন লাগানো হয়েছে, এইটার জন্যও এই রেস্ট্রিকশনই লাগানো হয়েছে। তো রেস্ট্রিকশনটা কি সেটা শোনো। ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, তুমি যে মানে ফ্রিডম অফ মুভমেন্ট তোমার রয়েছে, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, কিন্তু সেই যাওয়াটা যাতে কোনো লোকের ক্ষতিটা না হয়, ওকে, এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে আরেকটা 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইবস। যারা শিডিউল ট্রাইবস অর্থাৎ যারা হচ্ছে আদিবাসী সম্প্রদায় রয়েছে, এসটি যাদেরকে আমরা বলি, সেই এসটি দেখো, জানো আজও পর্যন্ত ভারতবর্ষের এমন এমন প্রান্ত রয়েছে সেখানে এসটিরা তাদের গভীর জঙ্গলের মধ্যে বসবাস করে এবং তারা এই ভারতের মানে তাদের পৃথিবীর বাইরের অন্য পৃথিবীর লোকেদের তারা কিন্তু পছন্দ করে না। তার মানে তুমি সেই সমস্ত ট্রাইবাল এরিয়াতে যেতে পারবে না যেখানে যাওয়াটা রেস্ট্রিক্ট করা রয়েছে। যেমন আন্দামানের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কিছু কিছু ট্রাইব এখনো বাস করছে, তাদের ওখানে তোমাকে যেতে গেলে মানে যেতে দেওয়া হয় না জেনারেলি, কিন্তু যেতে গেলেও সরকার তোমাকে বিভিন্নভাবে সরকারের পারমিশন নিয়ে সেখানে তোমাকে প্রবেশ করতে হবে। অর্থাৎ তার মানে ফ্রিডম অফ মুভমেন্ট, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, তাই বলে তুমি কিন্তু ট্রাইবদের কখনো কোনো ইন্টারেস্টকে হার্ম করতে পারবে না। আচ্ছা, আর্টিকেল 1 ই কে বলছে? আর্টিকেল 1 ই বলছে ফ্রিডম অফ রেসিডেন্স। ফ্রিডম অফ রেসিডেন্স মানে, ফ্রিডম অফ রেসিডেন্স মানে হচ্ছে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারো, যে কোনো জায়গায় জায়গা কিনতে পারো, সেখানে বাড়ি করতে পারো, সেখানে থাকতে পারো, কিন্তু শর্ত একটাই, তোমার যাওয়াতে সেখানে যেন পাবলিক ইন্টারেস্টের হার্ম না হয় এবং শিডিউল ট্রাইবসদের কোনো ক্ষতি যাতে সেখানে না হয়। মনে করো তোমার স্বাধীনতা রয়েছে যে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, যেখানে খুশি সেখানে বসবাস করতে পারো। এবার মনে করো একটা হিল এরিয়া, সেখানে কোনো একটা ট্রাইব, শিডিউল ট্রাইবসের কমিউনিটি বাস করে, সেখানে গিয়ে কি করলে তাদের জমির মধ্যে গিয়ে তুমি একটা ঘর তৈরি করে ফেললে, সেইখানে কিন্তু সরকার তোমাকে রেস্ট্রিকশন লাগিয়ে দেবে, সেখান থেকে সরকার তোমাকে উৎখাত করে দিতে পারে। অর্থাৎ যেমন যেমন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তেমনি তেমনি তোমার স্বাধীনতাকেও হরণ করার উপায়ও কিন্তু এর মধ্যে দিয়ে রয়েছে প্যারালালি। আশা করছি বুঝতে পেরেছো। আর সব থেকে একটা বড় কথা, যদি লেকচার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং ডিসলাইক যারা করছো তাদের কাছে তারা আমার কাছে ডিসলাইক যারা ভিডিওগুলোকে করো, অ্যাকচুয়ালি আমার ভিডিওতে ডিসলাইক আসেই না বললে চলে, এটা তোমাদের বদান্যতা এবং তোমাদের ভালোবাসা আমার প্রতি, এর জন্য আমি তোমাদের কাছে থ্যাঙ্কফুল। বাট যদি কেউ ডিসলাইক করো তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমি আপনার এই ভিডিওকে এখানে ডিসলাইক করলাম কারণ আপনার এই জায়গাটাতে সমস্যা ছিল, আমাকে একটু বলবে, তাহলে আমি নিজেকে রেকটিফাই করে নিতে পারবো। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। বেশ, এবার চলে এসো আর্টিকেল 19(1) এফ বা জি। তাহলে এবার এখন একটা প্রশ্ন ওঠে, যেহেতু আমি আগেই বর্ণনা করেছি যে আর্টিকেল 19(1) এফ কে ডিলিট করা হয়েছে, তাই তোমরা যদি নতুন কোনো বইপত্র পড়ে থাকো, এই এফটাকে ক্যান্সেল করে এখানে জি লেখা হয় বা জিটাকে ক্যান্সেল করে এফ লেখা হয়, তাই আমি এখানে দুটোই লিখে রেখেছি। মনে রেখো, আর্টিকেল 19(1) এফ কে ডিলিট করা হয়েছে, বর্তমানে সেই এফ এর ডিলিটের জায়গায় জিটাকে এফ হিসাবেও ধরা যেতে পারে। বোঝা গেল? তাহলে এখানে এফটা ক্যান্সেল হয়েছে কিন্তু জিটা এফ হতে পারে কোনো কোনো বইতে, দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? বেশ, তাহলে আর্টিকেল 19(1) এফ জিতে কি বলা হচ্ছে? এফ বা জিতে, এফ তো নয়, জিতে কি বলা হচ্ছে? জিতে বলা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস। বলছে তুমি ভারতবর্ষের মধ্যে যে কোনো ধরনের ব্যবসা করতে পারো, যে কোনো ধরনের প্রফেশন তুমি গ্রহণ করতে পারো, যে কোনো ধরনের অকুপেশন গ্রহণ করতে পারো। এইবার ঘটনাটা ঘটলো কি, এই আর্টিকেল অনুযায়ী এমন একটা ঘটনা ভারতবর্ষে ঘটেছিল যে এক ভদ্রলোক, সে ডাক্তার নয়, বোঝা গেল? সে ডাক্তার নয়, কিন্তু সে একটা ডাক্তারের দোকান খুলে ফেলেছে, সে রোগী দেখছে, ডাক্তার পেশেন্টদের ওষুধ দিচ্ছে। তখন যখন এই ঘটনাটা সরকারের চোখে আসলো, সরকার তখন বললো কি ব্যাপার, তুমি তো নিজের ডাক্তার না, তো ডাক্তার কেন ডাক্তারি করছো? তখন সেই ভদ্রলোক বলে আর্টিকেল 19(1) জিতে আমাকে বলা হয়েছে যে আমি যে কোনো ধরনের প্রফেশন গ্রহণ করতে পারি, আমার অকুপেশন, ট্রেড, বিজনেস এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তো তখন সরকার বলে, রে ভাই এ তো বিপদ হয়ে গেল। তখন সরকার এই আর্টিকেল 19(6) এর মধ্যে কিছু রেস্ট্রিকশন আনে। কি রেস্ট্রিকশন আনে? সেখানে বলা হয় যে তুমি যে প্রফেশন গ্রহণ করবে তার জন্যে তোমার প্রফেশনাল বা টেকনিক্যাল কিছু কোয়ালিফিকেশন থাকা লাগবে।
বোঝা গেল? তাহলে তুমি ডাক্তার নয় বা চাইলেই ডাক্তার হয়ে যেতে পারো তা কিন্তু নয়। তার মানে একজন যে ডাক্তারি পাস করেছে, একজন যে এমবিবিএস হয়েছে, সে যদি ডাক্তারি প্র্যাকটিস করতে চায় করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি কোনো প্রফেশনাল কোর্স বা টেকনিক্যাল কোনো কোর্স না কমপ্লিট করে তুমি যদি সেই প্রফেশনটাকে করতে শুরু করো, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? বেশ, তাহলে দেখো এখানে রিজনেবল রেস্ট্রিকশন এখানেও লাগানো হয়েছে তিনটে গ্রাউন্ডের ওপরে। প্রথম গ্রাউন্ডে কি বলা হচ্ছে, বাই দ্য স্টেট মেকিং এনি ল রিলেটিং টু প্রোটেকশন অফ পাবলিক ইন্টারেস্ট। বলছে স্টেট পাবলিক ইন্টারেস্টের জন্য যে কোনো ধরনের ল বা প্রোটেকশন এখানে, যে কোনো ধরনের ল এখানে আনতে পারে। এস্টাবলিশিং, 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এস্টাবলিশিং প্রফেশনাল অর টেকনিক্যাল কোয়ালিফিকেশনস ফর আ পার্সন, ফর আ প্রফেশন, অকুপেশন, ট্রেড অর বিজনেস। মানে তুমি যে ধরনের প্রফেশন বা অকুপেশনকে বেছে নিচ্ছ তার জন্য তোমার কাছে কি থাকা লাগবে, প্রফেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকা লাগবে, তবেই তুমি সেটা করতে পারবে। ওকে, তারপরে পয়েন্ট নাম্বার 3 তে কি বলা হচ্ছে, enabling state to conduct any trade or business excluding citizens wholly or partially। বলছে সরকার চাইলে নিজের ইচ্ছা থেকেই ব্যবসা বাণিজ্য করতে পারে, সেখানে সিটিজেনদের গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ সরকার নিজের মতন করে কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে। অর্থাৎ সেখানে গিয়ে কখনোই কোনো পাবলিক এটা বলতে পারবে না যে আমাদের কেন এই ব্যবসায় নেওয়া হলো না। বোঝা গেল? বেশ, এবার দেখো আর্টিকেল 19 এখানে তাহলে শেষ হলো। এবার হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20 বলছে সরি, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। মানে তুমি কোনো একটা অফেন্স করেছো, তুমি কোনো একটা দোষ করেছো, সেই দোষের জন্য তোমাকে কনভিকশন দেওয়া হচ্ছে, সেই কনভিকশনে তোমার কিছু প্রোটেকশন কিন্তু ল তোমাকে প্রোভাইড করছে। দিস আর্টিকেল প্রোভাইডস 3 safeguards টু পারসনস অ্যাকিউজড অফ ক্রাইমস। যে ভদ্রলোক কোন একটা ক্রাইমের জন্য অ্যাকিউজড হয়েছে, অভিযুক্ত হয়েছে, তাকে এই আর্টিকেল 3টে সেফগার্ড দেয়। সেই সেফগার্ডগুলো কি, তার 3টে সাব ক্লজ রয়েছে। অর্থাৎ যেমন করে আমরা দেখলাম আর্টিকেল 19-এর কতগুলো সাব ক্লজ রয়েছে, 6টা, আর 6টা 12টা সাব ক্লজ রয়েছে, ঠিক তেমনি করে আর্টিকেল 20-তে 3টে সাব ক্লজ রয়েছে। কি, নাম্বার 1 আর্টিকেল 21। আর্টিকেল 21-এ বলা হচ্ছে প্রহিবিশন এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল কি জিনিস একটু বুঝে নেওয়া ভালো, তারপর আমি আলোচনা করছি। দেখো, ঘটনা এমন ঘটলো যে মনে করো আজকের দিনে দাঁড়িয়ে, যেদিন তুমি ভিডিওটি দেখছো, মনে করো আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা ক্রাইম করলে। ধরে নিলাম যে তুমি এমন একটা ক্রাইম করেছো, তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা পেন না বলে নিয়ে চলে এসছো। ধরো, আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো সংবিধানে লেখা নেই, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এক্স পোস্ট ফ্যাক্টো ল কি জিনিস। ধরো তুমি তোমার একটা বন্ধুর কাছ থেকে আজকে কোন একটা পেন চুরি করে নিয়ে এসেছো, তার জন্যে মনে করো সরকার বা আমাদের জুডিশিয়ারি ঠিক করে রেখেছে এর জন্য শাস্তি হবে 5 বছর। হয়েছে, এবার তোমার শাস্তি হবে 5 বছর হলো, তাহলে তোমার এখন মামলা চললো তোমার বিরুদ্ধে, তুমি দোষী প্রমাণ হলে তোমার 5 বছরের জেল হয়ে গেল। কিন্তু মনে করো যে তুমি যে আইনের বলে জেলে গেলে, সেই আইনটা মনে করো গতকাল পাশ হয়েছিল, গতকালকে আইন পাশ হয়েছে, আজকে তুমি সেই আইনের বলে কনভিক্ট প্রমাণ হয়ে গেছো, জেলে চলে গেছো। কিন্তু তুমি যখন জেলে গেছো তখন তুমি বললে যে আমার বন্ধুর বন্ধুও আজ থেকে 1 মাস আগে একটা পেন অন্য বন্ধু চুরি করেছিল, তার তো কিছু হলো না। অর্থাৎ তখন কিন্তু সরকার কখনোই সেই বন্ধুকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। কেন? কারণ সেই সময় সেই লটি ছিল না। অর্থাৎ আজকে যে আইনটা ফোর্সে রয়েছে, যে আইনটা রয়েছে আজকে, সেই আইনের বলেই তোমাকে অ্যারেস্ট করা যেতে পারে, পুরনো দিকে ফিরে গিয়ে তোমাকে অ্যারেস্ট করা যাবে না। তাই এবার পয়েন্টটা শোনো, নো পারসন শ্যাল বি কনভিক্টেড, কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না, অফ এনি অফেন্স, যে কোনো দোষের জন্যে, এক্সেপ্ট ফর দ্য ভায়োলেশন অফ ল ইন ফোর্স। এই ল ইন ফোর্স কথাটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ল ইন ফোর্স মানে যে আইনটা এখন বলবৎ রয়েছে, অর্থাৎ যে আইন এখন বলবৎ রয়েছে সেই আইন ছাড়া যদি তুমি অন্য কোনো ক্রাইম করো তাহলে তোমাকে কিন্তু কনভিক্ট করা যাবে না। তাহলে তোমাকে কনভিক্ট করা যাবে তখনই যখন তুমি এই আইনের দ্বারাই কোনো একটা ক্রাইম করছো। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে তুমি মনে করো যে আজকের দিনে কোনো একটা ক্রাইম, বাট 2 বছর আগে সেটা ক্রাইম ছিল না। আবার বলি,
আজকের দিনে কোন একটা কাজ ক্রাইম, কিন্তু 2 বছর আগে সেটা ক্রাইম ছিল না, তা তুমি কেউ কখনোই সেই এক ব্যক্তিকে 2 বছর আগে সে কি কাজ করে এসেছিল তার জন্য আজকের দিন অনুযায়ী আইন প্রয়োগ করা যাবে না। হয়েছে? বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, such protection does not apply in case of preventive detention। কিন্তু এই আইনটা অর্থাৎ এক্স পোস্ট ফ্যাক্টো ল প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কাজে লাগবে না। এখন কথা ওঠে প্রিভেন্টিভ ডিটেনশন কি? আমরা একটু পরেই প্রিভেন্টিভ ডিটেনশনকে পড়বো, বোঝা গেল? তাহলে ল ইন ফোর্স এর ভায়োলেশন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো আইনের জন্য কাউকে জেলে ভরা যাবে না বা কনভিক্ট তাকে করা যাবে না, বোঝা গেল? বেশ, এবার চলে এসো আর্টিকেল 22 কি বলছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, না বুঝলে আমি অন্য একটা ভিডিওতে এটাকে বলে দেবো। তাহলে এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাক্টকে আমি আরেকবার বলি। দেখো, মনে করো যে আজকের দিনে যে আইনটা রয়েছে সেই আইনের উল্লঙ্ঘন যদি তুমি করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু মনে করো আজকে যে আইনটা আছে 2 বছর আগে সেই আইনটা ছিল না। এখন আজকে তুমি যে ক্রাইমটা করেছো সেই ক্রাইমটা যদি 2 বছর আগে করো তাহলে তোমাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওই 2 বছর আগের ক্রাইমের জন্য তোমাকে জেলে ভরা যাবে না। অর্থাৎ এটা কখনোই রেট্রোঅ্যাক্টিভ হবে না, ঠিক আছে? রেট্রোঅ্যাক্টিভ হবে না, বোঝা গেল? মানে পূর্বে ফিরে যাবে না এটা। বেশ, আর্টিকেল 22 কি বলা হচ্ছে? প্রহিবিশন ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি মানে কি? ডাবল জিওপার্ডি মানে একই অন্যায়ের জন্য দুটো শাস্তি দেওয়া যাবে না। আবার বলি, একই অন্যায়ের জন্য 2 বার শাস্তি তোমাকে দেওয়া যাবে না। যেমন ধরো যে তুমি কাউকে এখন একটা কিডন্যাপ করেছো, সেই কিডন্যাপের জন্য তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, তোমার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়েছে, তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, তুমি মনে করো 7 বছর জেল খেটেছো। 7 বছর পরে জেল থেকে বেরিয়েছো, বেরোনোর পরে তোমাকে কিন্তু কেউ আর ফার্দার ওই একই মামলার জন্য তোমাকে আবার কেউ কিন্তু জেলে ঢোকাতে পারবে না। যদি জেলে ঢোকাতে হয় তাহলে অন্য কোনো একটা মামলা দিয়ে তোমাকে আবার জেলে ঢোকাতে হবে, বোঝা গেল? এটাকে বলে ডাবল জিওপার্ডি। অর্থাৎ নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। মানে সেম অফেন্সের জন্য একবারের বেশি কাউকেই প্রসিকিউট বা পানিশ করা যাবে না। এটাই হচ্ছে ডাবল জিওপার্ডি এবং সেটাকে প্রহিবিট করা রয়েছে আমাদের সংবিধানে, বোঝা গেল? বেশ, এবার আর্টিকেল 23 কি বলা হচ্ছে দেখো। আর্টিকেল 23 বলা হচ্ছে প্রহিবিশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। সেলফ ইনক্রিমিনেশন মানে কি? তুমি নিজে কখনো নিজের দোষ স্বীকার করতে পারবে না। কি বললাম, বোঝা গেল? এটার অর্থ এই যে তোমাকে দিয়ে কেউ কখনো জোর জবরদস্তি করে তোমার মুখ দিয়ে দোষটা স্বীকার করিয়ে নিতে পারবে না। আবারও বলি, সেলফ ইনক্রিমিনেশন। ইনক্রিমিনেশন মানে কি? দোষারোপ করা। সেলফ ইনক্রিমিনেশন মানে কি? নিজে নিজে দোষ স্বীকার করা। অর্থাৎ তুমি মনে করো মার্ডার করেছো, মার্ডার করে তুমি বললে আমি মার্ডার করেছি, আমাকে শাস্তি দিন, এই হিসাবে তোমাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। কিন্তু কিন্তু ভালো করে শোনো, মনে করো তুমি বললে যে আমি মার্ডার করেছি, লাশ আমার বাড়িতে আমি ওই রুমে তালা দিয়ে রেখেছি। যদি তোমার এই বক্তব্য সত্যি হয় তবে কিন্তু তুমি শাস্তি পাবে। যদি তোমার বিরুদ্ধে কোনো যুক্তি প্রমাণ নেই কিন্তু তুমি গিয়ে বলছো আমি মার্ডার করেছি, আমাকে শাস্তি দেন, এই মতামত কিন্তু কখনোই স্বীকার করা হবে না। তাই বলছে যে প্রহিবিশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, নিজের দোষ নিজে গ্রহণ করাটাকে প্রহিবিট করা রয়েছে, বারণ করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি কেন করা হয়েছে ভালো করে শোনো। যখন কোনো ক্রিমিনালকে পুলিশ অ্যারেস্ট করে, পুলিশের তদন্ত করতে গিয়ে পুলিশ অনেক সময় বিফল হয়, পুলিশের চোখ থেকে অনেক কিছু বেরিয়ে যায়, তখন পুলিশ চেষ্টা করে ওই ক্রিমিনালকে দিয়ে স্বীকার করিয়ে নিতে যে বল আমি এই খুনটা করেছি। এইটা সংবিধান তোমাকে অধিকার দিচ্ছে, তুমি যতক্ষণ না স্বীকার করছো ততক্ষণ তোমাকে কেউ কিছু করবে না, বোঝা গেল? তাহলে তুমি পুলিশকে সরাসরি বলবে যে না ভাই আমি দোষ স্বীকার করতে পারবো না, বোঝা গেল? তাহলে নো পারসন অ্যাকিউজড অফ অ্যান অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি আ উইটনেস এগেইনস্ট হিমসেলফ। বলছে কোনো ব্যক্তি তার নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য প্রমাণ দিতে পারবে না। অর্থাৎ তুমি নিজে কখনো বলতে পারবে না যে আমি ভাই মার্ডারটা করেছি, আদারওয়াইজ তোমার বিরুদ্ধে যদি কোনো মানে সাক্ষ্য প্রমাণ না থাকে, বোঝা গেল? বেশ, এই ছিল তোমাদের আর্টিকেল 20। এবার চলে এসো আর্টিকেল 21। আর্টিকেল 21টা একটা বিরাট বড় জিনিস, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে বোঝো। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তোমার জীবন এবং স্বাধীনতার অধিকার, ঠিক আছে? তোমার মানে
সরকারকে এটা সুনিশ্চিত করতে হবে যে তোমার লাইফের প্রোটেকশন এবং তোমার পার্সোনাল লিবার্টি মানে স্বাধীনতা, তোমার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। এখানে বলা হচ্ছে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য ল, মানে আইনের মধ্যে থেকে কখনোই তোমার লাইফ এবং পার্সোনাল লিবার্টিতে কখনো সেটাকে ডিপ্রাইভ তোমাকে করা যাবে না। এবার তার মানে পার্সোনাল লিবার্টি মানে ব্যক্তিগত স্বাধীনতা অনেক কিছুই হয়। আমার ইচ্ছা, আমার বাড়ির পাশে একটা ব্যক্তির বাড়ি, সেই বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছে, আমি যাব তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করব, তাকে বের করে দেব, এটা হবে না। এই জন্যই বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ল। ল যেটা স্বীকার করছে, লয়ের স্বীকৃতি অনুযায়ী তোমার যতটুকুন লিবার্টি পাওয়া দরকার সেই লিবার্টির বাইরে গিয়ে তুমি কিছু ডিমান্ড করতে পারো না, কিন্তু আইন সিদ্ধভাবে তোমার যতটুকুন পার্সোনাল লিবার্টি বা লাইফ প্রোটেকশন দরকার সেটুকুন তোমাকে প্রোভাইড করা হবে। ওকে, দেখো provisions of compensation if article 121 is violated, যদি আর্টিকেল 21 ভায়োলেট হয় তাহলে এই আর্টিকেল তোমাকে কিছু কম্পেনসেশন দেওয়ার প্রভিশন দিচ্ছে, অর্থাৎ তোমাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলছে। অর্থাৎ মনে করো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সংস্থা তোমার পার্সোনাল লিবার্টিতে অ্যাটাক করেছে, তুমি যখন সেটা নিয়ে কোর্টের দ্বারস্থ হলে, কোর্ট তখন বলবে যে এই ব্যক্তির যে পার্সোনাল লিবার্টি বা লাইফের প্রোটেকশন যেখানে সমস্যাটা এসছে এর জন্য কিছু কম্পেনসেশন দাও, কিছু ক্ষতিপূরণ দাও, সেটা দিতে বাধ্য। ওকে, এবার চলে এসো, রাইট টু ডেথ ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21, অর্থাৎ তুমি ইচ্ছা করলে মরে যাবে, হ্যাঁ, স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, এই স্বাধীনতা কিন্তু তোমাকে আর্টিকেল 21 দেয় না। দেখো মানে প্রোটেকশন অফ লাইফ, বেঁচে থাকার অধিকার যেমন আছে ঠিক তেমনি করে মৃত্যুর অধিকার তো থাকা উচিত, কিন্তু না, মৃত্যুর অধিকার তোমার থাকবে না। তুমি সুইসাইড করতে গেলে তোমার কিন্তু এটা ক্রাইম হয়ে যাবে। বুঝে গেল? বেশ, এখানে কতগুলো কথা মনে রাখতে হবে। এই আর্টিকেল 21 কে এলাবোরেটলি ডিসকাস করা হয়েছিল ইন মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1978-এ। দেখো কি হয়েছিল ঘটনাটা আমি একটু বলার চেষ্টা করি। মেনকা গান্ধী, তোমরা সবাই মেনকা গান্ধীকে চেনো আশা করছি। মেনকা গান্ধী হচ্ছে সঞ্জয় গান্ধীর স্ত্রী, সঞ্জয় গান্ধী হচ্ছে ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী। তো ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, তার স্ত্রী ছিল মেনকা গান্ধী। মেনকা গান্ধীর ছেলের নাম বরুণ গান্ধী, যারা কিনা মেনকা গান্ধী এবং বরুণ গান্ধী আমরা কিন্তু জানি উভয় এখন ভারতীয় জনতা পার্টি, এবং মেনকা গান্ধী একজন মিনিস্টার বর্তমান সরকারের, তাই না? তো দেখো ওই মেনকা গান্ধী একবার কি করেছে, তিনি একটা পাসপোর্ট তৈরি করেছিলেন। সে পাসপোর্টটাকে তৈরি করার পরে, এটা সালটা হচ্ছে খুব সম্ভব 1976 এর জুন বা জুলাই মাস, আমার ঠিক খেয়াল নেই। তো জুন বা জুলাই মাস নাগাদ তার একটা পাসপোর্ট ইস্যু হয় তার নামে, মেনকা গান্ধীর নামে। এবার ঠিক 1977-এর জুন জুলাই নাগাদ, এটা ওরকম হতে পারে, তোমরা প্রয়োজন পড়লে মেনকা গান্ধী কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1978 গুগল করবে, তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। তো আমি যতটুকুন আমার ব্রেনে রয়েছে আমি ততটুকুন বলার চেষ্টা করছি যে এই সময় কি হয়। অ্যাকচুয়ালি এর পেছনে না পলিটিক্যাল কিছু কাহিনীও ছিল, সেই পলিটিক্যাল কাহিনীটা আমি এখন আর ডিসকাসের মধ্যে আনছি না। যদি তোমরা শুনতে চাও যে স্বাধীন ভারতের পলিটিক্যাল ডিসকোর্সটা কি, তো কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তাহলে অবশ্যই সেটাকে আলোচনা করে দেবো, ঠিক আছে? যে ভারতবর্ষের পলিটিক্যাল মানে যে রাজনীতি যেটা হয়েছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এসছে, হ্যাঁ, জওহরলাল নেহরুর পর পণ্ডিত শাস্ত্রীজি এসছে, তারপর ইন্দিরা গান্ধী, তো এই যে পরম্পরা, মানে এটা যদি তোমরা জানতে চাও আমাকে বলো, আমি তাহলে মানে একটা ভিডিও করে এই পুরো লিস্টটাকে একটু বলবো এবং তাদের সংক্ষিপ্ত প্রেক্ষাপট আলোচনা করে দেবো। যাই হোক, তাহলে কি হলো, মেনকা গান্ধী একটা পাসপোর্ট করেছিলেন। সেই পাসপোর্ট করার কিছুদিনের মাথায় একটা লোকাল পাসপোর্ট অফিস থেকে একজন এক্সিকিউটিভ, সরকারের একজন কর্মচারী, সে একটা মানে লেটার মেনকা গান্ধীর কাছে পাঠান। সেই লেটারে লেখা ছিল যে আপনার পাসপোর্টটাকে ইম্পাউন্ড করা হয়েছে, মানে আপনার পাসপোর্টটাকে বাজেয়াপ্ত করা হয়েছে, আপনি এই পাসপোর্টটা 7 দিনের মধ্যে জমা দেন, আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এইটা যখন হয় তখন মেনকা গান্ধী সুপ্রিম কোর্টে যান। তখন কোর্টে গিয়ে বলেন যে আমাকে এরকম করা হলো কেন, আমার একটা পার্সোনাল লিবার্টি আছে, আমার পাসপোর্ট আমাকে করা হয়েছে, সেই পাসপোর্ট আমি কেন জমা দিতে যাব, আমার একটা অধিকার আছে, এটা তো সঠিক কথা ছিল। তখন তার কেসের শুনবাই সুপ্রিম কোর্ট করে 1978 সালে 25শে জানুয়ারি, 78 সালের 25শে জানুয়ারি, ঠিক আছে? 1978 সালের 25শে জানুয়ারি সুপ্রিম কোর্টের একটা রুলিং আসে,
সেই রুলিংয়ে দেখো, সেই রুলিংয়ে কি বলা হয়, এই যে নিচে লেখা রয়েছে সেই রুলিংয়ে কি বলা হয়, কিন্তু তার আগে শোনো। তাহলে বিফোর মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের আগে পর্যন্ত আর্টিকেল 21 গ্যারান্টিড দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এগেনস্ট আরবিট্রারি অ্যাকশন অফ দ্য এক্সিকিউটিভ মানে কি, যারা কার্যপালিকা, যেটাকে আমরা বলি কার্যপালিকা, হ্যাঁ, সেই কার্যপালিকা মানে কোনো অফিসার, ঠিক আছে, সরকারি কর্মচারী, আমলা, তাদের আরবিট্রারি অ্যাকশনের এগেনস্টে তোমার রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ছিল। অর্থাৎ কোনো সরকারি আমলা বা সরকারি উচ্চপদস্থ কোনো কর্মচারী তোমার বিরুদ্ধে যদি আরবিট্রারি অ্যাকশন গ্রহণ করে, আরবিট্রারি মানে স্বেচ্ছাচার কোনো একটা পদক্ষেপ যদি তোমার বিরুদ্ধে গ্রহণ করে, তাহলে তুমি সেখান থেকে একটা প্রোটেকশন পাবে, এটা ছিল। বাট এই কেসের শুনানি যখন হলো তখন সুপ্রিম কোর্ট এটাকে ক্ল্যারিফাই করলো, বাট নাও আর্টিকেল 21 প্রোটেক্টস রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইভেন ফ্রম লেজিসলেটিভ অ্যাকশন। তাহলে এতদিন কি এক্সিকিউটিভরা যদি তোমার বিরুদ্ধে, আমলারা যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে, তাহলে তুমি আর্টিকেল 1 এর আন্ডারে তুমি কিন্তু সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টে মুভ করতে পারতে। কিন্তু এখানে বলা হলো যে লেজিসলেটিভ অ্যাকশনও যদি তোমার বিরুদ্ধে হয়, মানে পার্লামেন্টের দ্বারা বা রাজ্যের আইন পরিষদ দ্বারা যদি কোনো রূপ মানে এই আর্টিকেল 21 এর ভায়োলেশন হয়, তার বিরুদ্ধে তুমি কিন্তু প্রোটেকশন পাবে। বোঝা গেল? তাহলে দেখো, দিস কেস অলসো প্রোভাইডেড দ্য সিটিজেন্স, এই যে কেস হয়েছিল এই কেসের মধ্যে জনগণকে কিছু কিছু প্রোভাইড করা হয় 8টি জিনিস। কি ভালো করে শোনো। নাম্বার 1, রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা নিয়ে, হিউম্যান ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার দেয়। রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, রাইট টু ফ্রি লিগাল এড। মানে তোমার কাছে ফ্রি লিগাল এড বলতে কি বোঝো? তোমার কাছে মনে করো কোন একটা মামলায় তুমি পড়েছো, সেই মামলাটাকে হ্যান্ডেল করার জন্য তোমার কাছে আইনজীবী ভাড়া করা বা আইনজীবী ঠিক করার তোমার কাছে অর্থ নেই, তো সরকার তোমাকে কিন্তু ফ্রি লিগাল এড দেবে। অর্থাৎ সরকার তোমাকে ফ্রি যে প্রসিকিউশন আছে, মানে যে সরকারি আইনজীবী আছে, তারা কিন্তু তোমার পক্ষে সরকার ফ্রি অফ কস্ট তোমাকে প্রোভাইড করবে। ওকে, আর কি দিয়েছে? রাইট এগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট, মানে তোমাকে কখনো কোনো আদালতে সলিটারি কনফাইনমেন্ট করা যাবে না কোনো জেলের মধ্যে, অর্থাৎ একাকিত্বের মধ্যে। সলিটারি মানে নিঃসঙ্গ, কনফাইন্ড মানে কারাবাস, তোমাকে কোনো নিঃসঙ্গ কারাবাস দেওয়া যাবে না, অর্থাৎ একা একা কোনো একটা কোটরের মধ্যে তোমাকে বন্দী করে রাখা যাবে না, তোমাকে তার জন্য একটা মহল তৈরি করে দেওয়া হবে, তুমি অনেকগুলো কয়েদিদের সঙ্গে থাকতে পারবে। আর কি? অ্যাভেলেবল টু সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স, এই আর্টিকেল 21, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর্টিকেল 21 কিন্তু অ্যাভেলেবল টু সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স, মানে ভারতবর্ষের নাগরিক এবং যারা ভারতবর্ষের নাগরিক নন, তারাও কিন্তু আর্টিকেল 21 এর যত ধরনের সুযোগ সুবিধা আছে তারা সবকিছু পাবে। ক্লিয়ার হলো? বেশ, এবার দেখো আর্টিকেল 21 এর এ, এটা একটা নতুন আর্টিকেল, ঠিক আছে? এটা কিন্তু আর্টিকেল 21 এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর্টিকেল 21 এর এটা একটা আলাদা আর্টিকেল, এটা একটা আলাদা, এটাকে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে মানে ঢোকানো হয়, ঠিক আছে? এটাতে কি বলা হচ্ছে? রাইট টু এডুকেশন, মানে শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকারটা এখন একটা ফান্ডামেন্টাল রাইট। তাহলে আবার বলি, আর্টিকেল 21 এর সঙ্গে আর্টিকেল 21 এ এর কোনো রিলেশন নেই, এটা একটা স্বাধীন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। ওকে, তাহলে আর্টিকেল 21 এর এ কি বলছে? আর্টিকেল 21 এর এ বলছে রাইট টু ফ্রিডম, শিক্ষার অধিকার। অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এই যে শিক্ষার অধিকার, এটা এখন একটা মৌলিক অধিকার। ওকে, এই আর্টিকেলে কি বলা হচ্ছে? এই আর্টিকেলে বলা হচ্ছে, দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স, মানে 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। হয়েছে? ইন সাচ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে বাই ল অর ডিটারমাইন, এটা রাজ্যের আইন দ্বারা হোক বা যে কোনোভাবেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, সরকারকে 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুকেই কিন্তু ফ্রি অফ কস্ট প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে। এই আর্টিকেল ইনসার্ট করা হয়েছিল কনস্টিটিউশনের মধ্যে, আগেই বলেছি 86th
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002, এবং এই আইনের পরেই কিন্তু সর্বশিক্ষা অভিযান এসেছিল, মাথায় রাখতে হবে। এবার চলে এসো আর্টিকেল 22। আর্টিকেল 22-তে কি বলা হচ্ছে দেখো, আর্টিকেল 22টা খুব মজাদার একটা জিনিস, ঠিক আছে। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, তোমাকে যে অ্যারেস্ট করা হলো বা তোমাকে যে ডিটেন করা হলো, ডিটেনশন আর অ্যারেস্ট দুটো একই কথা, গ্রেপ্তার আর একটা হচ্ছে বন্দীকরণ, ঠিক আছে। ডিটেনশন মানে বন্দীকরণ, তোমাকে বন্দী করা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে, একই কথা। তাহলে যে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে বা তোমাকে ডিটেন করা হচ্ছে, তার জন্য কিছু প্রোটেকশন তোমাকে দেওয়া হচ্ছে। কি কি প্রোটেকশন দেখো, দিস আর্টিকেল প্রোভাইডস প্রোটেকশন টু পারসনস হু আর অ্যারেস্টেড অর ডিটেনড, যে সমস্ত ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে বা ডিটেন্ড করা হয়েছে তার জন্য কিছু প্রোটেকশন এই আইন তোমাকে, এই আর্টিকেল তোমাকে দিচ্ছে। দিস আর্টিকেল হ্যাজ 6 সাব ক্লজেস। এই আর্টিকেল 22 অর্থাৎ 22-এরও কিন্তু 6টা সাব ক্লজ রয়েছে। তো আমরা এই আর্টিকেলের এই 6টা সাব ক্লজকে ভেঙে ভেঙে পড়বো না, কিন্তু আর্টিকেল 22 এর মধ্যে 6টা সাব ক্লজে কি কি পয়েন্ট রয়েছে আমরা সব আলোচনা করব, কারণ এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট ডিটেলে আমরা পড়ছি। ওকে, দেখে নাও। এবার যখন আমরা অ্যারেস্টের বা ডিটেনশনের কথা বলি, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যারেস্ট বা ডিটেনশন দু ধরনের হয়। একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। দেখো, পিউনিটিভ ডিটেনশন ওকে, বাট এই প্রিভেন্টিভ ডিটেনশন এটা কিন্তু একটা খতরনাক জিনিস, আমি এটাকে বলবো। তার আগে পিউনিটিভ ডিটেনশন কি জিনিস দেখো। পিউনিটিভ ডিটেনশন মানে ধরো তুমি কোনো একটা অপরাধ করেছো, সেই অপরাধ তোমার আদালতে প্রমাণ হয়েছে, তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি তুমি কারাবাস ভোগ করছো, এটাকে বলে পিউনিটিভ ডিটেনশন হয়েছে। দিস ডিটেনশন ইজ টু পানিশ আ পারসন ফর অ্যান অফেন্স কমিটেড বাই হিম আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন ইন আ কোর্ট। তুমি কোন একটা কোর্টে কনভিক্টেড হয়েছো, কোন একটা দোষ তুমি করেছিলে, সেগুলো প্রমাণ হয়েছে, তুমি জেলে বন্দি আছো, সেটাকে বলে পিউনিটিভ ডিটেনশন। ওকে, তাহলে পিউনিটিভ ডিটেনশন এটা মেনে নেওয়া যায়, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন যেটা, এটা খুব খতরনাক। প্রিভেন্টিভ ডিটেনশন মানে ধরো আমি মনে করছি তোমার জন্যে কোনো একটা লোকের ক্ষতি হবে বা দেশের কোনো ক্ষতি হবে, এই শর্তে আমি তোমাকে অ্যারেস্ট করে নিলাম। অর্থাৎ তুমি কোনো ক্রাইম করোনি, তুমি কিচ্ছু করোনি, কিন্তু তুমি কোনো একটা ক্ষতি করতে পারো বা তুমি কোনো একটা ক্রাইম করতে পারো, সেই শর্তে আমি তোমাকে যখন অ্যারেস্ট করে নিচ্ছি, সেটাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশন। মনে রেখো, ভারতের সংবিধান নির্মাতারা যখন সংবিধান তৈরি করছিলেন, তারা মনে প্রাণে চেয়েছিলেন যে এই প্রিভেন্টিভ ডিটেনশন যেন না থাকে, কারণ ইংরেজরা এই প্রিভেন্টিভ ডিটেনশন সংবিধানে এনেছিল। ইংরেজরা প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য, মানে তুমি কোনো একটা ক্রাইম করতে পারো, এর জন্য বহু স্বাধীনতা সংগ্রামীকে জেলবন্দি করে রেখেছিল, যে এই ভদ্রলোককে জেলে বন্দি করো, নাহলে কোনো একটা আন্দোলন করে দিতে পারে। তাহলে স্বাধীন ভারতে তো এরকম একটা আইন থাকা উচিত ছিল না, তাই না? কিন্তু তবুও পরিস্থিতি এমন হয়েছে মাঝে মাঝে, সময়ে সময়ে, যেই আইনটাকে আনতে হয়েছে। এই আইনটার বিভিন্ন ধরনের সংরক্ষণ সংশ্লেষণ কিন্তু হয়েছে, যেমন মিসা অ্যাক্ট, ইউপিএ অ্যাক্ট, তারপরে তোমার টোডা অ্যাক্ট, তাই না? এই বিভিন্ন ধরনের অ্যাক্ট রয়েছে, ঠিক আছে। তো আমি এই অ্যাক্টগুলোকে, যদি তোমাদের প্রয়োজন পড়ে, আমি প্রত্যেকটা জিনিসকে ছোট্ট ছোট্ট করে ভিডিও করে করে আমি আলোচনা করব, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের যতটুকুন প্রয়োজন আমি কিন্তু ততটুকুন তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তাহলে দেখো, প্রিভেন্টিভ ডিটেনশনে কি বলা হচ্ছে, ইট মিনস দ্য ডিটেনশন অফ আ পারসন উইদাউট ট্রায়াল, কোনো বিচার টিচার হয়নি, তোমাকে জেলেবন্দি করা হয়েছে, অ্যান্ড কনভিকশন বাই আ পারসন ফর পাস্ট অফেন্স, তুমি যে অতীতে কোনো একটা দোষ করেছো তার জন্য তোমাকে কনভিক্ট করা হচ্ছে বা ট্রায়াল করা হচ্ছে, এই সমস্ত ছাড়াই তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে, তোমাকে জেলবন্দি করা হচ্ছে। কিসের জন্য? বাট টু প্রিভেন্ট হিম ফ্রম কমিটিং অ্যান অফেন্স ইন দ্য নিয়ার ফিউচার। নিয়ার ফিউচারে তুমি কোনো মানে ক্রাইম করতে পারো, এই শর্তে তোমাকে মানে জেলবন্দি করা হচ্ছে। ওকে, এই বিষয়ে না একটা প্রসিদ্ধ কেস ছিল, যেটাকে বলা হয় একেজি, ঠিক আছে। একেজি মানে একে গোপালন কেস। তো একে গোপালন কেসটা আমি পরে কোনো এক সময় ডিটেলস আলোচনা করব। একে গোপালনকেও যেমন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়েছিল, তিনি একজন বামপন্থী লোক ছিলেন। তো আশা করছি পিউনিটিভ ডিটেনশন অ্যান্ড প্রিভেন্টিভ ডিটেনশনটা বুঝেছো। বেশ, এবার চলে এসো রিমেম্বারিং পয়েন্ট, কিছু মনে রাখতে হবে। কি, এই যে প্রিভেন্টিভ ডিটেনশন তোমরা দেখে আসলে, এখানে কি বলা হচ্ছে, এইখানে এইটা এবং এইটা আমি সব আলোচনা করে রেখেছি, বাট আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি কি ওখানে লেখা রয়েছে। দেখো, প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য আগে এই আইন ছিল যে তুমি কোনো একটা ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশনের নামে, দেখো যখন এমার্জেন্সি দেশে লাগু হয়েছিল,
সেই এমার্জেন্সির সময় কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে কিন্তু বহু লোককে, বলা হয় প্রায় 40,000 লোক এমার্জেন্সির সময় জেলে ছিল, 40,000 পিপল। হ্যাঁ, স্বাধীন ভারতের স্বাধীন মানুষকে যদি বিনা অপরাধে, শুধুমাত্র এই সন্দেহে যে লোকটি অপরাধ করতে পারে, এই সন্দেহে কাউকে জেলে বন্দি করা, এটা কিন্তু খুবই অমানবিক হয়েছে। কিন্তু তাহলে কি বললাম যে এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট যেটা রয়েছে, সেই প্রিভেন্টিভ ডিটেনশনের মেয়াদ হচ্ছে 3 মাস। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি তুমি প্রিভেন্টিভ ডিটেনশন আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করো বা ডিটেন করো, তাহলে তাকে তুমি বড়জোর 3 মাস রাখতে পারো জেলবন্দি করে। যদি তুমি 3 মাসের বেশি তাকে জেলবন্দি করতে চাও, তাহলে তোমাকে একটা অ্যাডভাইজারি বোর্ডের পারমিশন নিতে হবে। এবার ওই অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকতে পারে? মনে রেখো, অ্যাডভাইজারি বোর্ডে থাকবে হয় একজন সুপ্রিম কোর্টের সিটিং জাজ, অথবা একজন হাইকোর্টের সিটিং জাজ, মানে যিনি এখন হাইকোর্টের জাজ হিসাবে আছেন, বা এমন একজন ব্যক্তি যিনি হাইকোর্টের জাজ হিসাবে রিটায়ার করেছেন, মানে রিটায়ার্ড জাস্টিস, অথবা এমন কোনো ব্যক্তি যে হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য। হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যকে, যে হাইকোর্টে 10 বছর ধরে প্র্যাকটিস করছে, সেই হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য। তাহলে অ্যাডভাইজারি যে বোর্ড, সেই বোর্ডে কারা কারা থাকবে? হয় হাইকোর্টের কোনো বিচারপতি থাকবে, বা হাইকোর্টের কোনো রিটায়ার্ড বিচারপতি থাকবে, বা হাইকোর্টের যে জাজ হওয়ার যে যোগ্য, অর্থাৎ 10 বছরের ওপরে যে ভদ্রলোক হাইকোর্টে উকিল হিসাবে প্র্যাকটিস করছে, সে এই কমিটির মধ্যে বা এই বোর্ডের মধ্যে থাকবে। তাহলে এই অ্যাডভাইজারি বোর্ডের অনুমতি নিয়ে তুমি 3 মাসের বেশিও তাকে ডিটেন করে রাখতে পারো, এই আইন ছিল। কিন্তু 1978 সালের 44তম ভারতীয় সংবিধান সংশোধন আইন অনুযায়ী এই ডিটেনশনকে 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়েছে। অর্থাৎ আগে কোনো মানুষকে তুমি 3 মাস বন্দি করে রাখবে, তারপর তুমি অ্যাডভাইজারি কমিটির পরামর্শ নেবে। যদি তারা বলে যে হ্যাঁ, এই ব্যক্তিকে আরো কয়েকদিন আটকে রাখো, তুমি আরো কয়েকদিন আটকে রাখতে পারবে। কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 3 মাসের কোটাটাকে 2 মাসে কনভার্ট করা হয়। যে এখন যদি তুমি কোনো ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের মাধ্যমে যদি কাউকে অ্যারেস্ট করো, তাহলে তুমি 3 মাস নয় 2 মাস অ্যারেস্ট করে রাখতে পারবে, এবং তাকে যদি 2 মাস পর তাকে ছাড়বে কি ছাড়বে না, এইটা তুমি ওই অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শ অনুযায়ী কাজটাকে করতে হবে। দেখো, এটা খুব খতরনাক। কেন? ওই যে অ্যাডভাইজারি বোর্ড, সে অ্যাডভাইজারি বোর্ডের মধ্যে কি রয়েছে, কে রয়েছে? একজন উকিল রয়েছে যে 10 বছরের বেশি প্র্যাকটিস করছে। কথায় ওরকম বলা হয়, কারণ কি, যে একজন যোগ্য হবে, মানে হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্য, তার মানে কি 10 বছরের দীর্ঘ সময় ধরে যারা প্র্যাকটিস করছে তারা হতে পারে, বা সিটিং জাজ হতে পারে, বা রিটায়ার্ড জাজ হতে পারে। তো জেনারেলি বিচারকরাও তো আমাদের সমাজ জীবনের বাইরে নয়, বিচারকরাও আমাদের সমাজ জীবনেই থাকে, আমাদের এই সমাজেই মানুষ, তারা আমাদের এই সমাজের বাইরে থেকে আসেনি। তাহলে একটা সমাজের সাধারণ নাগরিকের যে যতটা লোভ লালসা রয়েছে, একজন বিচারপতিরও তো তেমন লোভ লালসা থাকতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি সেই বিচারপতিদের নিয়োগ করি যাদের মধ্যে লোভ লালসা আছে, তারা যদি বলে যে এই লোকটাকে আরো রাখো জেলেবন্দি করে, আরো রাখো, তাহলে মানুষের একটা স্বাধীনতা হরণ হয়ে যাবে। তো সো এই জন্য মনে রেখো, প্রিভেন্টিভ ডিটেনশন এটা একটা খুব বাজে জিনিস, অমানবীয় একটা জিনিস। তো এই জিনিসটাকে পরবর্তী সময় আমাদের যারা সংবিধানের যারা আছেন, এমনকি তোমরা যারা আজকে লেকচার দেখছো, ভবিষ্যতে তোমরাও কোনো একদিন এমপি এমএলএ হয়ে যাবে, তখন তোমরা চেষ্টা করবে এটাকে যাতে একটু রেকটিফাই করা যায়। এইখানে একটা নোটওয়ার্দি কথা এখানে আমি লিখে রেখেছি, এই পয়েন্টটাকে মন দিয়ে পড়ো। কি লেখা আছে এখানে? ইট ইজ নোটওয়ার্দি দ্যাট নো ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ মেড প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। বলছে এই ভারতবর্ষের কোনো গণতান্ত্রিক দেশ, এই ভারতবর্ষের এমন কোনো গণতান্ত্রিক দেশ নেই যারা এই প্রিভেন্টিভ ডিটেনশনকে তাদের কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট হিসাবে রেখেছে, এক্সেপ্ট ইন্ডিয়া। শুধুমাত্র ভারতই এমন করে রেখেছে। কিন্তু তাহলে শুধুমাত্র ভারতই এমন একটা ডেমোক্রেটিক কান্ট্রি যারা একটা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট
নামে একটা বাজে অ্যাক্টকে কিন্তু সংবিধানের ইন্টিগ্রাল পার্ট করে রেখেছে। অন্যান্য দেশেও আছে, অন্যান্য দেশে যে নেই তা কিন্তু নয়, অন্যান্য দেশেও আছে, কিন্তু সেটা কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট নয়, সেটা একটা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস। কিন্তু ভারতবর্ষে এটা একদম সংবিধানের লিখিত একটা কাহিনী কিন্তু এই সংবিধানে রয়েছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট। তো আশা করছি আমি তোমাদের প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বোঝাতে পেরেছি। এবার আর্টিকেল 22 এর মধ্যে আরো কতগুলো জিনিস রয়েছে দেখো কি রয়েছে। রাইট টু বি ইনফর্মড অ্যাবাউট দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট। মনে করো পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে গেল, তখন তোমার অধিকার আছে যে এটা জানার কোন কারণে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 22 তোমাকে এই স্বাধীনতা দেয় যে তোমাকে যখন কোনো পুলিশ অ্যারেস্ট করতে যাবে তখন তুমি অবশ্যই তাকে জিজ্ঞেস করবে যে কোন কারণে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা বলুন। 2 নাম্বার, রাইট টু বি ডিফেন্ড বাই আ লয়ার হয়েছে, রাইট টু বি ডিফেন্ডেড বাই এ লয়ার অফ হিজ ওন চয়েস। তুমি নিজের ইচ্ছা মতো উকিল ধরে তোমার ডিফেন্ড করতে পারো। রাইট টু বি প্রডিউসড বিফোর আ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স। তোমাকে 24 ঘন্টার মধ্যে কোন একটা ম্যাজিস্ট্রেটের সামনে, মনে করো পুলিশ তোমাকে অ্যারেস্ট করলো, পুলিশ তোমাকে অ্যারেস্ট করে দিনের পর দিন ওই পুলিশ কাস্টাডিতেই রেখে দিল, মানে থানায় রেখে দিল, তা হবে না। তোমাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তার 24 ঘন্টার মধ্যে তোমাকে কোন একটা ম্যাজিস্ট্রেট মানে একটা জাজের সামনে তোমাকে প্রডিউস করতে হবে। এই অধিকার তোমাকে দিয়েছে আর্টিকেল 22। আর কি, নো ডিটেনশন বিয়ন্ড 24 আওয়ার্স এক্সেপ্ট বাই দ্য অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া কোনো ব্যক্তিকে পুলিশ 24 ঘন্টার বেশি ডিটেন করে রাখতে পারবে না। তাহলে কোনো পুলিশকে যদি কোনো ব্যক্তিকে ডিটেন করে রাখতে হয়, বন্দি করে রাখতে হয়, তাহলে তাকে তার ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে আসতে হবে। হয়েছে, এই ক্ষেত্রে পুলিশ কি মজাটা করে জানো? এক্ষেত্রে দেখো, পুলিশ মনে করো কোনো একটা ব্যক্তির নামে একটা মামলা আছে বা তার নামে কোনো একটা ওয়ারেন্ট আছে, পুলিশ কি করবে, ধরো পুলিশ গিয়ে তাকে শনিবার সকালে তুলে নেবে, শনিবার সকালে তুলে নিল, রবিবারটা ছুটি, কোর্ট বন্ধ থাকে, সোমবারে গিয়ে তোমাকে প্রেজেন্ট করবে, অর্থাৎ তোমাকে একটা দিন ভুগিয়েই ছাড়বে। তো পুলিশ চাইলে কিন্তু এই সমস্ত শয়তানি করতেই পারে। হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ট্রিক, হ্যাঁ শয়তানিও বলতে পারো। সো মনে করো ধরো ছুটির দিন, মনে করো দুর্গাপুজোর ছুটি পড়বে, সেই দুর্গাপুজোর ছুটির ঠিক আগের দিন তোমাকে তুলে নিল, সারা দিন বা এই যে ছুটি যে কয়দিন চলবে, যতদিন না কোর্ট খুলছে, যতদিন না ম্যাজিস্ট্রেট এসে তার চেয়ারে বসছে, ততদিন তোমাকে কিন্তু ওই থানার মধ্যে পচাবে এবং তখন তোমার থেকে কিছু টাকা পয়সা ব্যাপার স্যাপার যাই হোক এগুলো তোমরা সবাই জানো, এগুলো করবে। সো এই সমস্ত আইনও যেমন রয়েছে, আইনের লুফলগুলোও রয়েছে, কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, বোঝা গেল? যাই হোক, এবার এখানে আরেকটা স্টার চিহ্ন দিয়ে লিখে রেখেছি কি, এই যে আর্টিকেল 22, হ্যাঁ, যে অধিকারগুলো তোমাকে দিচ্ছে সেই অধিকারগুলো কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ এই যে প্রথমেই বলেছি, যারা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের মাধ্যমে যারা অ্যারেস্ট হচ্ছে তাদের জন্য আর্টিকেল 22 কিচ্ছু করবে না। তারপরে দেখো, যারা এনিমি, মনে করো শত্রু দেশ, মনে করো পাকিস্তান ভারতের শত্রু কান্ট্রি, তো পাকিস্তানের কোনো ব্যক্তি যদি আসে অ্যারেস্ট হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু আর্টিকেল 22 কোনো সুযোগ সুবিধা প্রদান করবে না। অথবা এলিয়েন মানে কোনো অন্য দেশের নাগরিক, সেও যদি আসে তাহলেও কিন্তু তাকে আর্টিকেল 22 এর সুযোগ সুবিধা ভোগ করতে দেওয়া হবে না। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের আলোচনা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে লাগিও, ভিডিওটা কেমন লেগেছে, তোমরা কিছু শিখতে পেরেছো কিনা। আর আমারও যদি কোথাও বলতে গিয়ে কখনো কোথাও ভুল হয়ে যায়, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে সেটা জানিয়ে দেবে, যাতে আমি নিজেকে রেকটিফাই করে নিতে পারি। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ডিসলাইক যারা করছো তাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা অবশ্যই আমাকে জানাবে কেন ডিসলাইকটা করলে। ওকে, বেশ, সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নতুন বছরে তোমাদের শুভকামনা রইল এবং তোমাদের দ্রুত সাফল্য প্রত্যাশা করছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড।